ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গেল ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রদের এই বিজয়কে দেশের দ্বিতীয় স্বাধীনতার সাথে তুলনা করছেন অনেকেই। সদ্য গঠিত এ সরকারের প্রধানকে নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন রয়েছে। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের অর্থ সম্পদ নিয়েও জনমনে রয়েছে নানা কৌতূহল। আরএনবিডি টিউবের আজকের পর্বে থাকছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটি প্রতিষ্ঠান এবং কোনটির কাজ কি তা নিয়ে বিস্তারিত। অধ্যাপক ইউনূসের হাতে গড়া 7টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি। কিন্তু এসব প্রতিষ্ঠান কখন ঠিক কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলোর কাজই বা কী, সম্পদের পরিমাণই বা কত? প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কোম্পানি আইনের 28 ধারা অনুযায়ী গঠিত, ফলে সবকটি অলাভজনক। মূলত সদস্যদের অনুদানেই সেগুলোর কার্যক্রম পরিচালিত হয়। তবে তাদের কেউই লাভের টাকা নিতে পারেন না, বরং সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজে সেই অর্থ ব্যবহার করা হয়। এমনকি তিনি এবং প্রতিষ্ঠানগুলোর বোর্ড মেম্বারদের কেউই বেতন ভাতা নেন না। অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠা লগ্ন থেকে এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে রয়েছেন। তবে পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানেরই ভিন্ন ভিন্ন পর্ষদ রয়েছে। গত 2 দশকেরও বেশি সময় ধরে ওই 7টি প্রতিষ্ঠান অধ্যাপক ইউনূসের নিয়ন্ত্রণে রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক অধ্যাপক ইউনূসের আলোচিত এই 7টি প্রতিষ্ঠানের কোনটি কী ধরনের কাজ করছে। গ্রামীণ টেলিকম দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনে প্রায় 34.2% মালিকানা রয়েছে গ্রামীণ টেলিকমের। ফলে গ্রামীণ ফোনের মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ প্রতি বছর গ্রামীণ টেলিকমের তহবিলে যোগ হয়। বর্তমানে গ্রামীণ টেলিকমের তহবিলে প্রায় 4,500 কোটি টাকা রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য সহ অন্যান্য সেবামূলক কাজে এই টাকা খরচ করা হয়ে থাকে। 1995 সালের 16 আগস্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে এটি যাত্রা শুরু করে। দেশের প্রত্যন্ত এলাকায় দরিদ্র মানুষের কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই এটি কাজ শুরু করে। এমন এক সময় এটি কাজ শুরু করে যখন গ্রামাঞ্চলের সাধারণ মানুষ টেলিফোন বা মোবাইলের কথা ভাবতেও পারত না। লক্ষ্য বাস্তবায়নে গ্রামীণ টেলিকম পরবর্তীতে গণফোন এবং নরওয়েজিয়ান বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি টেলিনরের সাথে মিলে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর সারা দেশে প্রায় 18 লাখ নারীকে স্বল্প মূল্যের কিস্তিতে মোবাইল ফোন দেয় গ্রামীণ ফোন, যেগুলো দিয়ে তারা মাসে গড়ে 4,000 টাকা করে বাড়তি উপার্জন করেছে। মূলত 90 দশকের শেষের দিক থেকে দেশের বিভিন্ন এলাকার হাট বাজারে কথা বলার জন্য ছোট ছোট দোকান গড়ে উঠতে থাকে। সেগুলো পল্লী ফোন হিসেবেই পরিচিত ছিল। সাধারণত গ্রামীণ ব্যাংকের সদস্যরাই এ ধরনের দোকানের মালিক হতে পারতেন। বর্তমানে সারা দেশেই মোবাইল ফোন সহজলভ্য হওয়ায় পল্লী ফোনের চাহিদা কমে গিয়েছে। তবে গ্রামীণ ফোন থেকে এখনও লাভের টাকা পাচ্ছে গ্রামীণ টেলিকম। গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকমের মতো গ্রামীণ কল্যাণও একটি অলাভজনক সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় 1996 সালের 6 নভেম্বর। প্রতিষ্ঠানটি মূলত স্বাস্থ্য সেবা নিশ্চিতের মাধ্যমে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে কাজ করে থাকে। 1991 সালের একটি গবেষণায় দেখা যায় যে 27% মানুষের দারিদ্র্য সীমার নিচে থাকার মূলে রয়েছে তাদের স্বাস্থ্যগত সমস্যা। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস তখনই এ সমস্যা সমাধানে 1993 সালে একটি প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে 8টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেন। সেটি সফল হওয়ার পর তিনি গ্রামীণ কল্যাণ সৃষ্টি করেন। বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির 144টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেগুলো দিয়ে প্রায় 5,000 গ্রামে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। শুরুতে গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য এসব স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হলেও বর্তমানে সবাই সেবা নিতে পারেন। এক্ষেত্রে 2 থেকে 300 টাকার একটি স্বাস্থ্য কার্ড নিয়ে একটি পরিবার সারা বছর জুড়ে সেবা নিতে পারেন। পাশাপাশি দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ও বৃত্তির ব্যবস্থা করে থাকে গ্রামীণ কল্যাণ। নিজস্ব আয় প্রতিষ্ঠানটি চলছে। গ্রামীণ ফান্ড 1994 সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ফান্ডের তহবিলে বর্তমানে 16 কোটি টাকা রয়েছে। মূলত গ্রামীণ ব্যাংকের যেসব সদস্য মাঝারি বা বড় আকারের ঋণ নিয়ে অভিনব এবং প্রযুক্তি নির্ভর ব্যবসা করতে চান, তাদেরকে সহায়তা করার জন্যই গ্রামীণ ফান্ড প্রতিষ্ঠিত করা হয়। শুরুতে দাতাদের অর্থেই এই ফান্ড গঠিত হয়। পরবর্তীতে এই ফান্ডের তহবিল দাঁড়ায় প্রায় 49 কোটি টাকা।
তবে 2010 সাল পর্যন্ত এই ফান্ডের ঋণ কার্যক্রম নিয়মিত ছিল। এরপর নানা কারণে ধীরে ধীরে ঋণ কার্যক্রমের পরিধি কমিয়ে আনা হয়, আর করোনা মহামারীর পর ঋণ কার্যক্রমটি একেবারে বন্ধ করে দেওয়া হয়। গ্রামীণ সামগ্রী ও উদ্যোগ। গ্রামীণ সামগ্রী প্রতিষ্ঠিত হয় 1996 সালের 15 জানুয়ারি। পুনরুজ্জীবিত করে তোলার মাধ্যমে বাংলাদেশের তাঁত শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই প্রতিষ্ঠানটির লক্ষ্য। এই লক্ষ্য পূরণে সারা দেশে 2 শতাধিক তাঁতিকে এক ছাতার তলায় নিয়ে আসে গ্রামীণ সামগ্রী। এটি করার মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের তাঁত বস্ত্র বিশ্ববাজারে ঢুকতে পেরেছে, তেমনি দরিদ্র তাঁতিরাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। দেশে বিদেশে এসব কাপড় গ্রামীণ চেক নামে বেশ পরিচিতি লাভ করে। এই ব্র্যান্ডে 2500-এরও বেশি ডিজাইনের কাপড় রয়েছে। এ পর্যন্ত ইউরোপ ও যুক্তরাষ্ট্রে 15 মিলিয়ন ইয়ার্ডের বেশি গ্রামীণ চেকের কাপড় রপ্তানি করা হয়েছে। যদিও দেশের বাজারে গ্রামীণ চেকের বিক্রয় কেন্দ্রগুলো কয়েক বছর ধরে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছে, আশা করা যায় সেগুলো পুনরায় চালু হবে। গ্রামীণ সামগ্রীর লাভের টাকায় সংশ্লিষ্ট তাঁতি পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি ওইসব পরিবারের ছেলে মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অন্যদিকে 3 দশক আগে গ্রামীণ উদ্যোগও একই উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে গ্রামীণ সামগ্রীর কার্যক্রম বাড়তে থাকায় ধীরে ধীরে গ্রামীণ উদ্যোগ বন্ধ হয়ে যায়। গ্রামীণ শক্তি। একসময় লাভজনক এই প্রতিষ্ঠান গত কয়েক বছরে প্রায় 35 কোটি টাকা লোকসান গুনেছে। 1996 সালে গ্রামীণ শক্তির যাত্রা শুরু হয়। এরপর স্বল্প সুদের কিস্তিতে সারা দেশে প্রায় 10 লাখ সোলার প্যানেল বসানো হয়েছে। গত শতকের 90-এর দশকের শুরুর দিকে বাংলাদেশের 40%-এরও বেশি মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না। এমন পরিস্থিতিতে এই সমস্যা থেকে সমাধান এবং প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেন অধ্যাপক ইউনূস। গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন। 1994 সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য ছিল মাছ চাষের মাধ্যমে অভাবী মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। এ লক্ষ্যে তারা সরকারি মালিকানায় থাকা বড় বড় পুকুর ও দিঘির ইজারা নিয়ে থাকে। এরপর স্থানীয় দরিদ্র মানুষের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে মাছ চাষ করে। এক্ষেত্রে মাছ চাষের পুরো খরচ বহন করে গ্রামীণ শক্তি ফাউন্ডেশন। মাছ বড় হলে সেটি 2 ভাগ করে 1 ভাগ চাষিদের দেওয়া হয়। এভাবে ভাগে মাছ চাষ করে 2010 সাল পর্যন্ত কয়েক কোটি টাকা লাভ করেছে গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন। এরপর হঠাৎ ফাউন্ডেশনের কাছে জলাভূমি ইজারা দেওয়া বন্ধ করে দেয় সরকার। মূলত সে কারণেই এখন গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। যদিও স্থবিরতা খুব দ্রুতই কেটে যাবে। বন্ধুরা, এই ছিল শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 7টি প্রতিষ্ঠানের ইতিহাস। সাধারণ মানুষ যেসব বিষয় নিয়ে এখন কিংবা গেল 10 বছর ধরে ভাবতে শুরু করেছে তা তিনি 90-এর দশকে করে দেখিয়েছেন। বন্ধুরা, আজকের প্রতিবেদনের সকল তথ্য বিবিসি বাংলা থেকে সংগ্রহ করা হয়েছে।